বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন সমাধান আজকে আমরা ক্লাসটা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে চলো শুরু করি। প্রথম প্রশ্নে কি আছে একটু লক্ষ্য করে দেখি। সালোক সংশ্লেষণ কাকে বলে? বিক্রিয়ার মাধ্যমে দেখাও। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যে কি জিনিস সেটা তোমরা নিশ্চয় জানো। সেটা কি? সেটা হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত সূর্যের আলো থেকে পাতাতে আসবে, তারপরে পাতায় রান্না বান্না হবে একটি জায়গায়, দেন সেখানে এক ধরনের খাদ্য তৈরি হবে। সেই খাদ্য খেয়ে পুরো উদ্ভিদ দেহটি বাঁচবে। তো যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলোকে ব্যবহার করে এই হয় আর কি, খাদ্য তৈরির প্রক্রিয়াটা চলে উদ্ভিদ দেহে, মূলত সেই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তোমরা একটু লক্ষ্য করো, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য প্রস্তুত করে, হ্যাঁ, এবং অক্সিজেন উৎপন্ন করে, এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। এখানে একটু প্রিন্ট মিস্টেক আছে, আমাদের শীটের লেখাটা ঠিক আছে। তো সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা না হয় জানলাম, তাহলে এর রাসায়নিক সমীকরণটা কি জিনিস একটু দেখে নাও। এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি, আর সূর্যালোক এবং ক্লোরোফিল এটি স্থান আর কি। এদের সহায়তায় এই যে দেখো শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। এটি শর্করার রাসায়নিক সংকেত C6H12RO6, আর উৎপন্ন হবে হচ্ছে অক্সিজেন। এই প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা পেয়েছো। ধন্যবাদ। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো দেখি এর পরের প্রশ্নটা কি। 1 নম্বর প্রশ্ন শেষ করলাম। এবার সালোক সংশ্লেষণের কাঁচামাল কি? কাঁচামাল বলতে আমরা কি বুঝি বলো দেখি। মানে যে সকল উপাদান দিয়ে তোমার কোন একটা প্রোডাক্ট তৈরি হয় বা কোনো কিছু তৈরি হয়, সেটা হচ্ছে কাঁচামাল। যেমন রুটি তৈরি করার জন্য ময়দা বা আটার প্রয়োজন, তাহলে এখানে আটা পানি দুটো মিলে মিক্সড করে তোমাকে ময়দা বানাতে হয়, তারপরে সেটা শেক দিয়ে রুটি বানাতে হয়। তাহলে রুটির কাঁচামাল হচ্ছে পানি এবং আটা। তাহলে সেই ক্ষেত্রে সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াতে কাঁচামাল কি কি লাগে, কাঁচামাল গুলো কি জিনিস সেটা আমরা একটু দেখি। দেখো, সালোক সংশ্লেষণের কাঁচামাল মূলত প্রধানত দুইটা। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, আর আরেকটা পানি প্রয়োজন। এই দুটি কাঁচামাল প্রয়োজন। হ্যাঁ, তবে এর বাইরে আরো দুটি কাঁচামালের কথা উল্লেখ করা যায়, সেটা হলো সূর্যালোক এবং ক্লোরোফিল। বাট এইগুলো মূলত প্রয়োজনীয় শর্ত, যে ক্লোরোফিল ছাড়া হবে না, সূর্যালোক ছাড়া হবে না। মূলত এই শর্তগুলো থাকলেই এই কাঁচামাল দিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাই আমি উল্লেখ করে দিয়েছি, দেখো সূর্যালোক আর ক্লোরোফিল মূলত কাঁচামাল নয়, কিন্তু সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় শর্ত এগুলো। ওকে, আচ্ছা, তবে তোমাদের মাধ্যমিক লেভেলে তোমাকে যদি বলা হয় যে কাঁচামালগুলো কি কি, তুমি 4টাই উল্লেখ করতে পারো। কি কি? সূর্যালোক, তারপর হচ্ছে ক্লোরোফিল, তারপরে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে পানি। এই 4টা জিনিস লাগবে। ঠিক আছে, এরপরে পরবর্তী কোশ্চেনটা কি বন্ধুরা একটু দেখো। শ্বসন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, শ্বসন কাকে বলে? শ্বসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মূলত কোনো জীব দেহে শক্তি তৈরি হয়। তাহলে কোনো জীব দেহে যদি শক্তি তৈরি হয়, তাহলে এই শক্তি তৈরি হওয়া এই প্রক্রিয়াটা মূলত হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত হবে শর্করা জাতীয় খাদ্য, আর শ্বসন প্রক্রিয়াটা ওই শর্করা জাতীয় খাদ্যের ভাঙ্গনের ফলে, হ্যাঁ, যে শক্তি তৈরি হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে ওই শর্করা কি হয়, ভেঙে যায়। হ্যাঁ, এই যে খাদ্যদ্রব্য, জীবকোষে খাদ্যদ্রব্য জারিত হয়ে, তার মানে জীবকোষের খাদ্যদ্রব্য কি? গ্লুকোজ। এই গ্লুকোজ জারিত হয়ে যে শক্তি তৈরি হয় জীবদেহে, হ্যাঁ, বা এই যে এটিপি উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শ্বসন। শ্বসনের রাসায়নিক সমীকরণটা কি একটু লক্ষ্য করো। দেখো, আমরা একটু আগে আমরা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি বলো দেখি। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। ওকে, আর এখন তুমি দেখো শ্বসনের
এই শর্করা জাতীয় খাদ্যটি মূলত এখন জারিত হবে, ভাঙবে। হ্যাঁ, এবং এই ভাঙার প্রক্রিয়াটা কখনো কখনো অক্সিজেনের উপস্থিতিতে হয়, আবার কখনো কখনো অক্সিজেন এর অনুপস্থিতিতে হয়। তাহলে এই শ্বসনের প্রক্রিয়াটা দুই ভাবে হয়, একটু পরে আমরা দেখব সেটা। তো শ্বসনে কি হয়, এই শর্করা জাতীয় খাদ্য কি হয়, জারিত হয়। সেক্ষেত্রে কি কি তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, তৈরি করবে পানি, আর তৈরি করবে হচ্ছে শক্তি। হ্যাঁ, মূলত এটাই টার্গেট। ঠিক আছে, শক্তি উৎপাদন করার জন্য মূলত এগুলো জারিত হয়। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি আছে বন্ধু, একটু দেখো। সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্কটা কি? দেখো, সম্পর্ক দুজনের মধ্যে আসলে রিলেশনটা কি, রিলেশনটা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করব। দেখো, সালোক সংশ্লেষণে উৎপন্ন গ্লুকোজ, একটু আগে যেটা আমরা দেখলাম, গ্লুকোজ ও অক্সিজেন শ্বসনে ব্যবহৃত হয়। তার মানে সালোক সংশ্লেষণের যেখানে শেষ, শ্বসনের সেখানে শুরু। শ্বসনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ও পানি সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। আবার দেখো, শ্বসন প্রক্রিয়ায় তো শক্তি তো উৎপন্ন হবে, এটা জীবদেহে কাজে লাগবে, বাট এর বাইরে আরো দুটি প্রোডাক্ট উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তো এই কার্বন ডাই অক্সাইড এবং পানি আবার সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন। তার মানে দিস ইজ এ র্যান্ডম প্রসেস, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট। এই যে প্রসেসটা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। হ্যাঁ, এর প্রোডাক্ট আবার শ্বসনের ক্ষেত্রে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখানে শ্বসন প্রক্রিয়া আবার এর প্রোডাক্ট, অর্থাৎ একটি আরেকটির সাথে, একটি আরেকটির উপর কি পরিপূরক, পরস্পরের পরিপূরক। এই দুটি প্রসেস একটি আরেকটির উপর ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে বলা হয় সালোক সংশ্লেষণ আর শ্বসনের মধ্যে সম্পর্কটা আসলে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সালোক সংশ্লেষণে খাদ্য সঞ্চিত হয়, আর শ্বসনে সেই খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়। অতএব সালোক সংশ্লেষণ ও শ্বসন পরস্পরের একটি পরিপূরক প্রক্রিয়া। তাহলে আমরা জেনে গেলাম সালোক সংশ্লেষণ আর শ্বসনের মধ্যে আসলে সম্পর্কটা কি। এবার আমরা দেখব অবাত শ্বসন আর সবাত শ্বসনের পার্থক্য। একটু লক্ষ্য করো, অবাত শ্বসন আর সবাত শ্বসন। আমরা যখন শ্বসন প্রক্রিয়াটা পড়েছি, এই শ্বসন প্রক্রিয়াতে দেখেছি যে অক্সিজেনের উপস্থিতিতেও শ্বসন হতে পারে, আর অক্সিজেনের অনুপস্থিতিতেও শ্বসন হতে পারে। তবে অক্সিজেনের উপস্থিতিতে যদি শ্বসন হয়, তাহলে সেক্ষেত্রে শক্তি উৎপাদনের পরিমাণটা হবে অনেক বেশি। হ্যাঁ, লক্ষ্য করো, অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসন হয়। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন এর উপস্থিতিতে হয়, সেই শ্বসন প্রক্রিয়াকে বলা হয় সবাত শ্বসন। আর যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজনীয়তা নেই বা অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয়, সেই শ্বসন প্রক্রিয়াকে বলা হয় অবাত শ্বসন। তুমি মনে রাখবা, এই যে দন্ত স দিয়ে ইয়েস আর অ দিয়ে অনুপস্থিত, মনে থাকবে। তাহলে স দিয়ে সত্য, অ দিয়ে অস্বীকার। তাহলে আমরা মনে রাখবো সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে ইয়েস, অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে নো, নাই। ক্লিয়ার? আচ্ছা, তো সবাত শ্বসন আর অবাত শ্বসনের পার্থক্য এই 3 থেকে 4 নম্বরের জন্য তুমি যদি এই পার্থক্যটা লিখো সঠিকভাবে পরীক্ষার খাতায়, তাহলে আশা করা যায় তুমি ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আমরা শেষ করেছি। এরপরে আমরা দেখব হচ্ছে রচনামূলক প্রশ্ন। আচ্ছা, দেখি রচনামূলক প্রশ্নের কোনো প্রিপারেশন আছে নাকি। জীবের সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীলতার কারণ ব্যাখ্যা করো। প্রত্যেকটা জীব সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল, এটি সত্য, সে মেনে নিয়েছে, কিন্তু কারণটা কি সেটি এখন আমাদেরকে জানতে হবে। কারণটা হলো এটাই যে, দেখো, এই প্রক্রিয়ায় সৃষ্ট শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া পরিচালিত হয়। অর্থাৎ সালোক সংশ্লেষণ যদি না হতো, তাহলে জীব কিন্তু কোনো ধরনের শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারতো না। ফলে আমরা কি খেয়ে বাঁচতাম? আচ্ছা, শ্বসন প্রক্রিয়ায় নির্গত কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়ে শর্করা তৈরি হয়। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে প্রধান কাঁচামাল কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু পাইতে হবে, বা কার্বন ডাই অক্সাইডের কি হবে, বিজারণ হতে হবে। আর যে প্রক্রিয়ার মাধ্যমে
কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে বলো, প্রত্যেকটা জীব সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল না হয়ে অন্য কোনো উপায় আছে? নাই। দেখো তারপরের পয়েন্ট, এই প্রক্রিয়া উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সহায়তা করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। আমি এখানে সংক্ষেপে 3টি পয়েন্ট আলোচনা করেছি। তুমি বিভিন্ন গাইডে দেখবা, বইও দেখবা যে অনেকগুলো পয়েন্ট আছে। তুমি মূলত এটাকে আরো বিস্তৃত আকারে 3 অথবা 4 মার্কের উপযোগী করে পড়বে এই প্রশ্নটা। ঠিক আছে, এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। এরপরে কি আছে, শ্বসনের গুরুত্ব আলোচনা করো। এবার দেখো শ্বসনের গুরুত্ব, আমরা শ্বসনের গুরুত্ব প্রধান শিরোনাম যেগুলো সেগুলো একটু দেখে নিই। শ্বসনের গুরুত্ব তো অসীম, শ্বসন ছাড়া তো কোনো জীব বাঁচতেই পারে না। সবাত শ্বসন আর অবাত শ্বসন দুটি প্রক্রিয়াই কিন্তু জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন। দেখো, শ্বসনে উৎপন্ন শক্তি জীবের সকল কাজ পরিচালনা করে। শক্তি যদি আমরা না পাই তাহলে তো আমরা অলরেডি মারা যাব। জীবদেহ বেঁচে আছে মূলত শ্বসন প্রক্রিয়ার উপরেই। শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় ফলেই জীবটা জীবিত। শ্বসন প্রক্রিয়া স্টপ মানে ওই জীবটা মৃত। সো শ্বসনের গুরুত্ব কতটা তুমি বুঝতে পারছো? তোমার দেহে তাপ তৈরি হচ্ছে বন্ধু, তাহলে এই তাপটা এমনি এমনি তৈরি হয় না, এই তাপটা মূলত শ্বসন প্রক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে দেন। উৎপন্ন কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণে খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে শ্বসনের আরো একটা গুরুত্ব দেখো, আমাদের দেহে প্রতিনিয়ত শ্বসন হচ্ছে। এই শ্বসন প্রক্রিয়ার ফলে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি এবং এই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করছে, ফলে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। দেখো, কোষ বিভাজন ও জীবের বৃদ্ধির জন্য শক্তি সরবরাহ করে। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি যদি তৈরি হয় তাহলে সেটা কোষ বিভাজন সম্পন্ন হয়। উদ্ভিদের খনিজ লবণ শোষণে সহায়তা করে। ওকে, তাহলে শ্বসন হয় বিধায় উদ্ভিদের পানির সাথে খনিজ লবণও শ্বসন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অবাত শ্বসনের মাধ্যমে অ্যালকোহল, দই, পনির ও রুটি উৎপাদন ব্যবহৃত হয়। তাহলে শ্বসন হয় বিধায় কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টগুলো পাই। আমাদের দৈনন্দিন জীবনে এই প্রোডাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো জীবজগতের অস্তিত্ব ও জীবন ধারণের শ্বসনের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ পুরো জীবজগৎ বেঁচে আছে মূলত তার একটা জৈবিক প্রক্রিয়া, সেটা হলো শ্বসন। এবং শ্বসন এবং সালোক সংশ্লেষণ দুটোই প্রয়োজন, তবে শ্বসনটাও কিন্তু বেশি জরুরি। পরীক্ষাতে মাঝে মাঝে প্রশ্ন আসে যে শ্বসন এবং সালোক সংশ্লেষণ এই দুই প্রক্রিয়ার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ, তুমি বিশ্লেষণ করে দেখাও। তো যাক, এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে পরবর্তীতে আরো যখন অধ্যায় ভিত্তিক টপিকস নিয়ে আলোচনা করব আমরা, তখন এটি আমি আরো ডিটেলস এবং ভেঙে চড়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। এরপরের পয়েন্টগুলো কি কি আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ দেখো বন্ধু, এরপরে আমরা শুরু করছি বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি আছে দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি? একটু আগে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া দেখেছি সেটা আমরা দেখতে পেয়েছি যে উপজাত হিসেবে যেটা তৈরি হয় সেটা হলো অক্সিজেন। ঠিক আছে, এটা তো তার মেইন প্রোডাক্ট। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান উৎপন্ন পদার্থই হচ্ছে শর্করা। কিন্তু উপজাত মানে কি? উপজাত হচ্ছে প্রধানটা বাদে বাকি যেগুলো রয়েছে সেটা। যেমন শর্করা তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়, তাহলে শর্করা তো হচ্ছে প্রধান প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট, বাট উপজাত হিসেবে তৈরি হয়েছে অক্সিজেন। হ্যাঁ, আচ্ছা, নির্গত হয় অক্সিজেন, যেহেতু গ্যাসীয় আকারে এটি নির্গত হয়। আর এবার দেখো শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, তাহলে 1 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে বলো দেখি? এটা হবে অক্সিজেন। এবার শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? আমরা জানি যে সবাত শ্বসনের 4টা ধাপ। ঠিক আছে, তাহলে এই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তৃতীয়টা হচ্ছে ক্রেবস চক্র। এইভাবে ধারাবাহিকভাবে 4টা ধাপ রয়েছে এবং প্রত্যেকটা ধাপের মধ্যে ক্রেবস চক্রের সবচেয়ে বেশি পরিমাণ 24টি এটিপি উৎপন্ন হয়। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে মোট 10টি, কিন্তু 2টি খরচ হয়ে যায়, ফলে 8টি টেকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? 2 এর গ। ওকে, তাহলে আমরা 2 নম্বরের সঠিক অ্যান্সার পেয়ে গেছি। কত অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়? 8টি। আচ্ছা,
এইবার আমরা একটি উদ্দীপক লক্ষ্য করি। দেখো, চিত্রে এ ও বি উভয়েরই কাজ হচ্ছে, এ এ আর বি উভয়ের কাজ কি বলো দেখি? অক্সিজেন গ্রহণ আর পানি নির্গমন। নো নো নো, ইন দ্য পানি নির্গমন, এই কি বলে, প্রচ্ছেদন অর্থাৎ পত্ররন্ধ্রতে পানি নির্গমন হতে পারে, কিন্তু আমাদের নাক দিয়ে তো আর পানি নির্গমন হয় না। তাহলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে বলো দেখি, এটাতে আছে, এটা নাই, তাহলে এটা মিথ্যা। তাহলে উভয়েরই কাজ হচ্ছে কোনটা? অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে 1 আর 3, তাহলে নিচে কোনটি সঠিক উত্তর হবে বলো দেখি? এই যেটা। তাহলে 3 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে খ। 3 নম্বরের সঠিক অ্যান্সার খ। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নটা দেখো, চিত্রে এক্স এ সংঘটিত প্রক্রিয়াটি, এক্স বলতে এই চিত্রটা কি বলো দেখি? এই চিত্রটা হচ্ছে একটা পত্ররন্ধ্র। ওকে, আচ্ছা। পরিবেশকে শীতল রাখে, 100% সঠিক তথ্য। সালোক সংশ্লেষণে সহায়তা করে, হ্যাঁ এটাও সঠিক কথা। দেন শ্বসনে ব্যাঘাত ঘটায়, নো, শ্বসনে ব্যাঘাত ঘটায় না। হ্যাঁ, পত্ররন্ধ্র শ্বসনে ব্যাঘাত ঘটায় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা সঠিক কি পাচ্ছি? পরিবেশকে শীতল রাখে, পরিবেশকে ঠান্ডা রাখে, ভালো রাখে। হ্যাঁ, কারণ এদিক দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কি করে? গ্যাস প্রবেশ করে উদ্ভিদের মধ্যে। আর সালোক সংশ্লেষণে সহায়তা করে, সালোক সংশ্লেষণে তো সহায়তা অবশ্যই করছে, কারণ সালোক সংশ্লেষণের যে প্রধান কাঁচামাল সেটা আসবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। আর এই পত্ররন্ধ্রই মূলত কার্বন ডাই অক্সাইড প্রবেশে সহায়তা করে। তাহলে বলতো, সালোক সংশ্লেষণে এই এক্স অর্থাৎ পত্ররন্ধ্র কার্বন ডাই অক্সাইড প্রবেশ করিয়ে সহায়তা করে, এই জন্য এটি ঠিক আছে, কিন্তু শ্বসনে ব্যাঘাত ঘটায় না। তাহলে এখানে 1 এবং 2 সঠিক অ্যান্সার হবে হচ্ছে 4 এর ক। ধন্যবাদ। 4 এর ক হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। হ্যাঁ, এইবার দেখো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে, হ্যাঁ আমরা এখানে ডিটেলস আলোচনা করব না। হ্যাঁ, একটু খালি আইডিয়া দেবো। দেখো, 1 নম্বর যেটা, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? তুমি মনে রাখবা, পাইরুভিক অ্যাসিড যে কোনো জৈব যৌগ CHO, এটা তো থাকবে, তাই না? তাহলে এখানে মনে রাখবা 343, এই যে 343, এইটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের মানে সংকেত। হ্যাঁ, C3H4O3। ওকে, এবার দেখো অবাধ শ্বসন বলতে কি বোঝায়? অবাধ শ্বসন হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয় সেটাকে বলা হচ্ছে অবাধ শ্বসন। আর এই অবাধ শ্বসনের ফলে উৎপন্ন হয় 2 ধরনের প্রোডাক্ট। এরপরে দেখো ফটোলাইসিস কি? এই ফটোলাইসিস, এই 2 নম্বর প্রশ্ন। আমি ক আর খটা আলোচনা করব। ফটোলাইসিস ইংলিশে যদি আমি লিখি ফটোলাইসিস, তাহলে এই ফটো শব্দের অর্থ কি বলতো? আলো, আলো। হ্যাঁ, আলো। আর লাইসিস শব্দের অর্থ কি? ধ্বংস হওয়া, ধ্বংস হওয়া। আচ্ছা, তাহলে আলো কি ধ্বংস হয়? বিষয়টা তা না। হ্যাঁ, এই ফটোলাইসিস মূলত আলোর উপস্থিতিতে পানির ভাঙ্গন। হ্যাঁ, পানির ভাঙ্গন। পানি যখন ভেঙে যাবে তখন পানি ভাঙলে একটি প্রোটন কণা তৈরি হবে, একটি ইলেকট্রন চার্জ তৈরি হবে এবং হাফ অণু অক্সিজেন তৈরি হবে। তাহলে পানি ভাঙনের ফলে এই 3টি উপাদান তৈরি হয়, মনে রাখবা। হ্যাঁ, তো পানি ভেঙে এই 3টি উপাদান তৈরি হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোলাইসিস। C4 উদ্ভিদ বলতে কি বোঝায়? C4 উদ্ভিদ একটু লক্ষ্য করো, C4 উদ্ভিদ কাকে বলে? C4 উদ্ভিদ আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় 3 ভাবেও হয়। বলো দেখি বন্ধুরা কি কি? 1 নাম্বার, এটা হচ্ছে C3 চক্রের মাধ্যমে। 2 নাম্বার, এটা C3 দেয়, C3 চক্রের মাধ্যমে। তারপরে C4 চক্রের মাধ্যমে। আর আরেকটা হচ্ছে ক্যাম চক্রের মাধ্যমে। ক্যাম হচ্ছে ক্রাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যাম। আচ্ছা, এটিতে আমরা না যাই, আমরা C3 নিয়ে কথা বলি। এই C3 কে বলা হচ্ছে, হ্যাঁ, ক্যালভিন চক্র। কেন একে ক্যালভিন চক্র বলা হয়? কারণ হচ্ছে যে বিজ্ঞানী মেলভিন ক্যালভিন এবং তার টিম এই C3 চক্রটি আবিষ্কার করেন। আর এই C4 চক্র, হ্যাঁ, মূলত হ্যাচ ও স্ল্যাক এই দুজন বিজ্ঞানীর যে টিম এরা আবিষ্কার করেছিলেন। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের বিজারণের পথ
হ্যাঁ, ক্যালভিন একটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মেলভিন ক্যালভিন, এই জন্য এটা হচ্ছে ক্যালভিন চক্র। আর এর বিজারণের আরেকটি পথ অন্য কিছু উদ্ভিদে আলোচনা করেছিলেন, বা অন্য কোনো উদ্ভিদে এই চক্র আকারে এই কার্বন ডাই অক্সাইড বিজারণ হয় এই পথ আবিষ্কার করেছিলেন হ্যাচো-স্ল্যাক। তো C3 আর C4 কেন নাম করা হলো? সি দিয়ে কার্বন বোঝায় আর এই সি দিয়েও কার্বন বোঝায়। তাহলে ক্যালভিন আর এরা যে চক্র আবিষ্কার করেছিলেন, তো এই চক্রের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট হওয়ায় হ্যাঁ এই ক্যালভিন চক্রটাকে বলা হচ্ছে C3 চক্র। ওকে, কিন্তু হ্যাচো-স্ল্যাকের ক্ষেত্রে দেখা যায় যে এই কার্বন ডাই অক্সাইড যখন বিজারিত হয় তখন এদের প্রথম স্থায়ী যৌগ 4 কার্বন বিশিষ্ট হয়। এই জন্য এই হ্যাচো-স্ল্যাক চক্রের এটাকে বলা হচ্ছে C4 চক্র। সাধারণত এই যে মুথা ঘাস, তারপর হচ্ছে ভুট্টা, তারপর হচ্ছে ইক্ষু, এই যে এই সকল উদ্ভিদে মূলত C4 চক্র সম্পন্ন হয়। তাহলে আমরা এখানে C4 উদ্ভিদ ওই সকল উদ্ভিদকে বলবো যে সকল উদ্ভিদে কার্বন বিজারিত হয় মানে C4 চক্রের মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সে সকল উদ্ভিদকে বলা হচ্ছে C4 উদ্ভিদ। উদাহরণ হিসেবে আমরা বলবো মুথা ঘাস, ভুট্টা, ইক্ষু ইত্যাদি। আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এবং এমসিকিউ যে প্রশ্নগুলো সেগুলো শেষ করলাম। পরবর্তীতে এর পরের অধ্যায়টা নিয়ে আসতেছি খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো। আর আজকের আমাদের এই ভিডিওটি তোমাকে কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার যে কোনো একটি অথবা সবটি দিয়ে আমাদেরকে উপকৃত করবে এবং উৎসাহিত করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।